সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের সামনে বিভিন্ন প্রশ্ন। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে, পরিচয় করে তাদের সঙ্গে শুরুতে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিশ্লেষক, সাবেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ডান দিকে আছেন, একেবারে ডান দিকে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সাবেক শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাবেক ভিসি, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের সামনে বিভিন্ন প্রশ্ন। একটু জানতে চাই যে কী ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সামনে দেখছেন, কেন এরই মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা সমালোচিত হচ্ছে। বয়স 2 মাস একটি সরকারের, এই জায়গায় একটু জানতে চাই। যেটি মূল ফোকাস বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কথা থেকে বলা হচ্ছিল যে নির্বাচনটাই মুখ্য হওয়া উচিত, এই সরকার নির্বাচনের সংস্কারের জন্য যা যা করা দরকার, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সেটি করে এই সরকার আসলে সাকসেসফুলি বিদায় নেবে। সেই দিকে আসলে কতটা এই সরকার সেই পথে আছে? দেখেন, নির্বাচন মুখ্য হবে এই কথাটাই আমার মনে হয় মানে ভুল। এই অর্থে ভুল যে এটা অনেকাংশেই যে যারা জীবন দিয়েছে, যেসব ছাত্ররা অকাতরে জীবন দিয়েছে, তাদেরকে খাটো করা হয়। কারণ তাদের প্রতি যদি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা থেকে থাকে, তাহলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মুখ্য বিষয় হওয়া উচিত সেটা হচ্ছে যারা এই ভয়াবহ খুন করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করা, তাদের ধরতে পারা এবং তাদের একেবারে চূড়ান্তভাবে শাস্তি দেয়া। অর্থাৎ আমার কথা হচ্ছে যে এটা জেনোসাইডাল ছিল এখানে কোনোভাবেই। কারণ যদি একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে না দেওয়া হয়, এই যে তথাকথিত সন্ত্রাসী যে শাসকরা ছিল, এরা কোনো সরকার ছিল না, এবং এদের চূড়ান্তভাবে যদি বিচারে শাস্তি না হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু আর কোনো আইনের প্রতি শ্রদ্ধাবোধ ও সরকারের যে একটা আচরণ প্রক্রিয়া নিশ্চিত করা সভ্যতার আলোকে নিরিখে সেটা থাকবে না। কারণ এখন এইভাবে যে এই হঠাৎ করে এখন মনে হচ্ছে যেন নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তাছাড়া ওই পুরা বিষয়টা যে এই যে ধরা পড়ছিল যেসব আসামিগুলা, তাদের ধরার মাত্রাও এখন কমে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে অনেকেই শোনা যায় যে আমাদের বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা মুখ্য দায়িত্ব হবে তাদের এই নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাত্মক করা, মনোযোগ দেওয়া। এছাড়া যে বিষয়টা অবশ্য আমরা স্যাটিসফাইড হতে পারি, আরেকটা মুখ্য বিষয় সেটা হচ্ছে এই যে অর্থনীতিকে সচল করার জন্য ডক্টর ইউনূস যথেষ্ট আশ্বাস পেয়েছে জাতিসংঘ থেকে, এবং আমরা আশা করতে পারি যে অর্থনীতিবিদরা এখন অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল স্টেপস নিয়েছে পুনরুদ্ধার করার জন্য হারিয়ে যাওয়া টাকাগুলো, সেটাও ফেরত দেওয়ার ব্যাপারে আমার মনে হয় খুব কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই বিষয়ে অবশ্য আমার খুব বেশি কোনো সন্দেহ নেই, আস্থা নেই। তবে আমার মূল ইয়েটা হচ্ছে যে এই যে যারা আগে যে ঘটনা ঘটিয়েছে সেটার সুস্থ বিচার করা, এবং এটাই কিন্তু জনগণ চায়। তারা কিন্তু এখন রাজনীতি সচল করতে হবে, রোড ম্যাপ দিতে হবে, এরকম আমি যখনই বাইরে যাই কথা বলি সাধারণ মানুষের সাথে, তারা কিন্তু খুব ক্লিয়ারলি বলে যে এদের একটা সময় দিতে হবে, একটা বাস্তবসম্মত সময়। এই সময়ের মধ্যে অবশ্যই তাদেরকে, আর তখন কিন্তু আস্তে আস্তে আপনি থেকেই ইলেকশন প্রক্রিয়ার বাস্তবতা। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখন। একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ব্যবসায়িক খাত, বিশেষ করে পোশাক খাত। এই 2 জায়গায় সরকার আসলে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে? পরিবেশ কতটা স্থিতিশীল মনে হচ্ছে? এই আজকে একজন মারা গেছে অল্প সময়ের মধ্যে, যে এটা খুব খুব যে খারাপ করছে আমি তা বলবো না। এর চেয়ে আরও ভালো হতে পারতো যদি পুলিশ বাহিনী একেবারে সর্বাত্মকভাবে সংখ্যাগত দিক থেকে থাকতো। সেনাবাহিনীর মধ্যেও কিছুটা এখনও কনফিউশন রয়েছে, উপরের দিকে তাদের যে আনুগত্যের বিষয়টা এখনও নিষ্পন্ন করা হয়নি। এই কারণে আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেক কিছুই কাঙ্ক্ষিত। তবে একটা জিনিস বলতে হবে যে পুলিশের যে উচ্চতর ক্ষেত্রে তাদের যে ধরনের লাক্সারিয়াস জীবনযাত্রা ছিল, যেমন এই যে তাদের অত্যন্ত জীবনযাত্রা, এবং তার উপরে এখন আজকে কাগজে দেখলাম যে তারা বিশাল এক বাজেট দিয়েছে, কত হাজার গাড়ি কিনতে হবে, আবার কত হাজার
নাকি লোক নিতে হবে। লোক নেওয়ার ব্যাপারটা আমার মনে হয় প্রয়োজন, কিন্তু ওই যে লাক্সারি গাড়ি কিনা বিরাট বিরাট সাইজের, এগুলো কিন্তু আমাদের বাজেটের উপর আঘাত করে এবং এদের লাইফস্টাইল অনেকাংশেই কিন্তু কনজিউমার ওরিয়েন্টেড হয়ে যায়, ডিসিপ্লিন থাকে না। সেই ব্যাপারটা আমার মনে হয় নতুন করে পরীক্ষা করা উচিত। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। এই জায়গায় একটু অ্যাড্রেস করতে চাই, একটু হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা এবং ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জায়গায় কতটা চ্যালেঞ্জ দেখছেন এখনও? আজকে এখনও তো আসলে দাবি দেওয়া শেষ নেই। আপনি আজকেও লক্ষ্য করবেন যে রাজধানীতে যারা চাকরি প্রত্যাশী তারা 35 দাবিতে আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আশুলিয়ায় গুরুত্বপূর্ণ ঘটনা, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে, সেখানে একজন নিহত হয়েছে। সব মিলিয়ে জায়গায় একটু সরকারের আপনাকে মনে রাখতে হবে যে এটি একটি বিপ্লবোত্তর সরকার, জি, যেটি একটি সফল গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যে নির্বাচন ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটি এখানে গুরুত্বপূর্ণ নয়। আমি প্রফেসর সাহিবুজ্জামানের সাথে একমত। এটা এমন না যে আপনি 5 বছর পরে নির্বাচন হয়ে গেল, কবে নির্বাচন হবে, এই টেনিউর শেষ হয়ে যায়, এটা এরকম নয়। সবাইকে, এই দেশের সবাইকেই এটা মনে রাখতে হবে যে 15 বছরের স্বৈর শাসনের অবসানে এটি একটি বিপ্লবোত্তর সরকার। তো বিপ্লবোত্তর সরকার যে কোনো সমাজ, আপনি ফরাসি বিপ্লব ধরেন, বলশেভিক বিপ্লব ধরেন, ইরানের ইসলামিক রেভলিউশন ধরেন, প্রতিটি বিপ্লব শেষে একটা টার্ময়েল, একটা অস্থিরতা, একটা অরাজকতা সৃষ্টি হয়। এটা মানে এই বাংলাদেশে এটা ব্যতিক্রম নয়। কিন্তু আমরা আবার একথাও জানি যে বাংলাদেশের যে জনচরিত্র, বাংলাদেশের যে লোভী, প্রতারক, সুবিধাভোগী, অস্থির, মানে এই যে মানে দায়িত্বহীন জনশ্রেণী, এই যে 15 বছর মধ্যে দাবি তোলার সময় ছিল না, এখন দাবির পরে দাবি সরকারকে অস্থির করে তুলছে। এবং আজকের যে দুটো ঘটনার কথা আপনি বললেন, চাকরিজীবীদের সেই আন্দোলন, এটা তো বলাই আছে যে তারা মানে নীতি নির্ধারকরা চেষ্টা করছে, আবার ওদিকে গার্মেন্ট শিল্পে এই অবস্থা। গার্মেন্ট শিল্পে মানে এই দেশের অবস্থা ছিল যারা লোভী, মানে সেটা কিন্তু এই জনশ্রেণীর দুশ্রেণী। শ্রমিকরাও একটা মিনিমাম বেতন নিয়ে কিন্তু কাজ করছিলেন এতদিন, তারা এখন উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছেন। এবং যারা গার্মেন্টসের মালিক তারাও উচ্চাকাঙ্ক্ষী, তারা লোভী, তারা টাকা দিতে রাজি নয়, যথার্থ টাকা দিতে স্যাক্রিফাইস নেই। তো তার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং এই জায়গায় মানে সরকারের আসলে কি করার, সরকার আমার মনে হয় যে সরকার পরিবেশ নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে পারছে, যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছে। সরকারের সীমাবদ্ধতা আছে। আমরা জানি যে পুলিশের এখনও অনেক কর্মকর্তা যোগদান করেন নাই, এবং প্রথম দিকে এটা একটা বড় ধরনের ক্ষতি যে পুলিশ, এটাকে আমি বিদ্রোহ বলবো। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে পুলিশ স্ট্রাইক করলো, পুলিশ তারা মানে অসহযোগিতা করলো, তারা সপ্তাহখানেক যাবত যোগদান করেনি। এখন আস্তে আস্তে সহযোগিতা করছে ঠিকমতো, আস্তে আস্তে স্বাভাবিক রাস্তাঘাটে চলাফেরা করলে বোঝা যায় যে পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে। তো এটা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় হতাশার কারণ হলো যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতাকেই একমাত্র লক্ষ্য মনে করেন, তাদের কাছ থেকে যথার্থ সহযোগিতা, যথার্থ সময়, যথার্থ সমঝোতা পাচ্ছে বলে মনে করার কোনো কারণ নেই। কিন্তু দলগুলোর পক্ষ থেকে তো বলা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, সেই লাইনটা কিন্তু এখনো আছে। প্রয়োজনীয় সংস্কার শুরু থেকে বলছে, প্রয়োজনীয় সংস্কার কতটুকু? জি, এটা তো সেই রোডম্যাপের তো চাওয়া হচ্ছে। এটা সত্য কথা যে একটি অন্তর্বর্তীকালীন সময় তো অনন্তকালের জন্য ক্ষমতা থাকবে না, 4 বছর 5 বছর 7 বছর ক্ষমতা থাকবে না। তাদের একটা সময়সীমার কথা বলা হয়েছে। সময়সীমাটার ব্যাপারে সেনাপ্রধান বলেছেন যে 1.5 বছরের মধ্যে একটি নির্বাচন হবে। এই কথাটি সেনাপ্রধান না বলে যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব বলতে পারতো, তাহলে পরে আমাদের জন্য আরো স্বস্তির এবং আরো সুন্দর হতো। সেটা না, কিন্তু তারপর আমরা বুঝি যে 1.5 বছর বা মানে অ্যারাউন্ড, আপনি যদি 2 বছরও পেরিয়ে যায় তাহলেও পরে ঠিক আছে, এর বেশি নয়। তো আমরা আশ্বস্ত হতে পারি। তবে আমার মনে হয়েছে যে সাহিবুজ্জামান যে কথাটা বললেন যে একটা বিপ্লবী সরকার, একটা রক্তাক্ত অধ্যায় অতিক্রম করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রথম কাজই হচ্ছে বিপ্লবের উদ্দেশ্যকে সফল করা। নির্বাচন না, বিপ্লবের উদ্দেশ্যকে সফল করা। অর্থাৎ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের পথে যে কাটা আছে, যে প্রতিবন্ধকতা আছে,
যে বিপদ আপদ আছে তাকে মানে রোধ করা। আপনারা জানেন যে অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগ এখনো এতটা মানে এতটাই বেপরোয়া দেখাচ্ছে যে তারা গুলি বর্ষণ করছে, তারা মানুষ হত্যা করছে। গোপালগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেছে এবং অন্যত্র এরকম ঘটনা। আর উনি বলছেন যে মানে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন, যে কোনো সময় টপ করে ঢুকে পড়বেন। তো সেটা তো একটা বিপদের কথা। আর মানে ভারত সরকারের তো ব্লেসিংস আছেই নানাভাবে। আপনারা দেখেন যে এই যে পার্বত্য চট্টগ্রাম যে ঘটনাবলী ঘটলো, তো এটা যে একটা বিচ্ছিন্ন ঘটনা তো আমি মনে করি না। তার কারণ আমার মনে পড়ে যে জিয়াউর রহমান যখন ক্ষমতাসীন হলেন তখন শান্তি বাহিনী সৃষ্টি হলো অশান্তি সৃষ্টি করার জন্য, এবং এই অশান্তিটি লক্ষ্য করেন, অশান্তিটি কখন শেষ হলো? যখন শেখ হাসিনা ক্ষমতায় এসছে তখন শান্তি বাহিনীর সাথে একটি শান্তি চুক্তি সম্পাদিত হলো। তাহলে আমরা দেখেই বুঝতে পারি তাদের কথাবার্তা, মনোভঙ্গি, তাদের নেতাদের কথাবার্তা। এই যে এই যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মানে ওই যে শাহানশাহ কি নাম, রাজনাথ সিং, জি ওই যে অমিত শাহ বললেন যে বাংলাদেশের কোনো লোক অনুপ্রবেশকারীকে সে উল্টো করে পিটাবে। এইটা কোনো রাজনীতির ভাষা হতে পারে? কূটনীতির ভাষাতে বাদ দেন আপনি, রাজনীতির ভাষা হতে পারে? তারা যে বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং গোটা সময়টা ধরে তারা যে একটা সেটব্যাক, একটা বড় ধরনের একটা ৭৫ সালের 15ই আগস্টের পরবর্তী সময়ের মতোই বড় ধরনের একটা অস্থিরতা, বড় ধরনের একটা ষড়যন্ত্র, বড় ধরনের একটা চক্রান্তের মধ্যে আছে, সহজেই বোঝা যায়। জি, অনেক ধন্যবাদ ডক্টর এম শাহিদুজ্জামান। আজকে টিআইবি বেশ সমালোচনা করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের। সেখানে কোটাঙ্কুটি বলি যে মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপোষকামিতা উদ্বেগজনক দৃষ্টান্ত, পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল। দেখেন এই ধরনের ইয়ে করা, এই মৌলবাদী শব্দটা ব্যবহার করা আমার কাছে খুবই আপত্তিজনক মনে হয়। এগুলো ভারত থেকে এক্সপোর্ট করা এইসব শব্দ আমাদের দেশে কেন? এটা একটা রাষ্ট্র যেটা 47-এ সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। ধর্ম এখানে প্রাধান্য পাবে, এটা খুবই স্বাভাবিক। ধর্মকে কি বাদ দেওয়া যায়? আর মৌলবাদী যদি শব্দটা ব্যবহার করতে হয় সেটা তো ভারতের বেলায় সবচেয়ে বেশি প্রযোজ্য। সেখানে একটা মৌলবাদী সরকার ক্ষমতায় রয়েছে। মুসলমানদেরকে আপনার আসাম থেকে বিতাড়িত করে আগামী বছরের মাঝামাঝি তারা প্ল্যান করেছে যে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেবে। যদি এখন আমরা না রেজিস্ট করি, যদি আমরা এই উলফার ধারণাকে আবার নতুন করে আমরা স্বীকৃতি না দেই, তাহলে হয়তো আমরা উল্টা ভারতের কাছ থেকে একটা বড় রকমের ধাক্কা আসবে এবং এই মৌলবাদী বিজেপি ও আরএসএস এরাই এটা করবে। সুতরাং আমরা মৌলবাদী শব্দটা পরিহার করা উচিত। আর আমাদের দেশে এখন দীর্ঘ সময় ধর্মীয় দলগুলি তাদের যেভাবে ট্রিট করা হয়েছে এবং যেভাবে তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছে, এটা তো অ্যাবসলিউটলি রিডিকুলাস। এসব তৈরি করা হয়, এগুলো কিন্তু বানানো হয়। আমরা জানি যে এই আগের সরকার কিভাবে পুলিশকে ব্যবহার করে তারা ফাঁদ পেতে মৌলবাদী ধারণা প্রলেপ দিয়ে এই সাধারণ নিরীহ ধর্মভিত্তিক মানুষদেরকে জেলে ঢুকিয়ে রেখেছে, হাজার হাজার মানুষদেরকে। তাদের যদি কোনো রকমের সীমাবদ্ধ থেকে থাকে তাহলে তাদেরকে আধুনিক শিক্ষা দেওয়া হোক এবং তাদেরকে মেইন স্ট্রিমে আসার সুযোগ দিক। কিন্তু এই যে আওয়ামী শাসকরা ছিল এবং এই যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের সত্যিকার ইতিহাসকে বিসর্জন দিয়ে হিন্দুত্ববাদী কায়দায় বাংলাদেশের ইতিহাস রচনা করা এবং ওই যে প্রাচীন বাঙালি গোপাল ইয়েটি আরও শব্দ ব্যবহার, ওগুলো হিন্দুত্ববাদীদের ইতিহাস। আমাদের মুসলমান বাঙালির ইতিহাস শুরু হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে। আমাদের মুসলমানদের যে সত্তা, রাজনীতি, সেগুলো সব সুলতান, বাংলার সুলতানদের শেখে। এই সূর্য সেন তো আমাদের কেউ না, তার নামে কেন হল থাকবে? হল থাকবে আমাদের বাংলার সুলতানদের নামে, যে তারা বিশাল কার্যক্রম করেছে। আলাউদ্দিন শাহ এদের কবর কোথায় পড়ে আছে, আইসোলেটেড, কোনো যত্ন নেওয়া হয় না। আমাদেরকে নতুন করে ইতিহাস চর্চা করতে হবে এবং এই পুরনো হিন্দুত্ববাদী ইতিহাস থেকে আমাদের বেরোয় আসতে হবে। নাহলে আমাদের জাতিসত্তা, যেটা ভারত সিস্টেম্যাটিক্যালি চেষ্টা করেছে, ভারত আমাদের ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করেছে। মুসলমান বাঙালির যে হিরোজ, তাদের এই ভারতের মিডিয়াতে কোনো উল্লেখ থাকে না। আপনি যদি কলকাতার টেলিভিশন খুলে দেখেন, দের ইজ নো মেনশন অফ আমাদের বাংলাদেশের মুসলমান, তিতুমির, হাজি শরিয়াতুল্লাহ, এদের কোনো মেনশন নাই, কোনো উল্লেখ নাই। আমাদের শেরে বাংলা, সরওয়ার্দী, তাদেরকে দেখা হয় ভিলেন হিসাবে। তাদেরকে কত মারাত্মক এটা বোঝা যায় যদি আপনি কলকাতার দূরদর্শনের প্রোগ্রাম দেখেন। অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো, এবং আমাদেরকে বলা হয় আমরা নাকি বাইরের।
এই হিন্দুত্ববাদীরা আসছে, আর্যরা আসছে বাইরে থেকে, তারা আমাদের আগে, মুসলমানদের আগে আসছে। এবং এইখানকার ইন্ডিজেনাস পিপল হচ্ছে ওই যে সবচেয়ে যাদেরকে নিম্ন জাত হিসাবে বলা হয়, যাদের পর্যুদিস, মানে ভারতের ইতিহাসটা এত নির্মম, এবং এই ভারতবর্ষ বলতে কোনো দেশ আসলে কখনো থাকার কথা ছিল না। আমরা আশা করব যে আগামী দিনগুলোতে আমরা ভারতের যারা স্বাধীনতাকামী তাদের প্রতি আমরা বাংলাদেশের মানুষ সহানুভূতিশীল হবে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জেডিএস আর্মি ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জেডিএস আর্মি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের সামনে নানা চ্যালেঞ্জ এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আসতে চাই অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। গণঅভ্যুত্থান শক্তির মধ্যে বিভাজন, বিভক্তিতে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ, কতটা ঐক্যবদ্ধ এখন আমরা আছি? যতটা ঐক্যবদ্ধ আমরা ছাত্র জনতার আন্দোলনের সময় ছিলাম, ততটা ঐক্য এখন দেখছেন কিনা? এটা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সুদৃঢ় জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেটিতে কোথাও কোথাও এখন খণ্ড খণ্ড ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। ফর এক্সাম্পল, এই কিছু কিছু সমন্বয়ক বা তাদের এই যে গণবিপ্লবের যারা ধারক বাহক ছিল, তারা রাজনৈতিক দল করার কথা বলছে। তো এটি তো একটি লক্ষণ যে বিভাজন। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে, এবং এই সরকারের চরিত্র হচ্ছে নন পলিটিক্যাল। এবং এই বিপ্লবের মাধ্যমে যে সরকার বা মানে যে বিপ্লবের যে নায়ক, যারা ধারক বাহক, তারা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাইছে এই শর্তে যে তারা নন পলিটিক্যাল। বিএনপি পারেনি, জামাত ইসলাম পারেনি, অমুক দল পারেনি, তমুক দল পারেনি, কিন্তু পেরেছে তারা। তারা পারার বড় একটি কারণ যে তারা নন পলিটিক্যাল, স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষের, সকল মতের, সকল পথের সমর্থন তারা পেয়েছে। এখন তারা যদি ভাবে যে তারা মানে তারা হিরো হয়ে গেছে, তারাই সব, তারাই মানে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক দল করবে, এটা অত সহজ ব্যাপার না, অত সহজ না। কিন্তু এই রাজনৈতিক দল করলে সমস্যা কোথায়? সেই অধিকার সমস্যা রাজনৈতিক, হ্যাঁ, আপনি এখন নয়, রাজনৈতিক দল করার অধিকার আছে আপনার, কিন্তু এখন যদি কেয়ারটেকার সরকারের প্রফেসর মোহাম্মদ ইউনূস বা মানে আর একজন উপদেষ্টা বলেন যে আমি রাজনৈতিক দল করব, সেটা কি সঙ্গত? সেটা কি আমরা মেনে নেব? সেরকমই একটা নিরপেক্ষ চরিত্র আছে এই সরকারের, এবং নিরপেক্ষতা আছে বলেই জনগণের সমর্থন। সুতরাং তারা এইভাবে রাজনৈতিক দল এখন করতে পারে, তাদের রাজনৈতিক অধিকার আছে, অবশ্যই অধিকার আছে, এবং তারা একটি সময় অন্তরে তারা রাজনৈতিক। এখন যে বিভক্তি দেখছেন, যতটুকু বিভক্তি, ত্রুটি বিচ্যুতি, ঐক্য ভাটা দেখছেন, এগুলো কি কোনো উস্কানি থেকে হচ্ছে নাকি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে? আমার মনে হচ্ছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। তার কারণ হলো যে মানুষ তো মানুষই, মানে আমরা বলি না, মানুষ জন্মগতভাবেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি ধারণ করে। আর আমি ওই এক সময় ক্যাডেট কলেজে চাকরি করতাম, তা আমি মানে আশা করা হতো যে ক্যাডেটটা 24 আওয়ার্স মানে টেনশন হয়ে থাকবে। আমি বলতাম এটা কি পসিবল? মানুষ তো, সুতরাং সে 24 আওয়ার্স মানে অ্যাটেনশন হয়ে থাকতে পারবে না। মানুষ হিসাবে মানে আমাদের এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছাত্রদের তাদেরকে প্রভাবিত করে, কিছু বদনামের কথাও শোনা যাচ্ছে। তো সুতরাং মানে আমার পরামর্শ হচ্ছে যত শীঘ্র সম্ভব মানে অবশ্যই একটি ন্যায়সঙ্গত সময়ের মধ্যে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আর না হলে নানা ধরনের পীড়ন, সামাজিক পীড়ন, মানে এই রাজনৈতিক পীড়ন, অর্থনৈতিক পীড়ন তাদেরকে আক্রান্ত করবে, আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। অনেক ধন্যবাদ ডক্টর শাহিদুজ্জামান। এই জায়গায় কিছু যোগ করতে চান কিনা? আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে মানে বিষয়টা হচ্ছে যে আমরা তো ঐক্যবদ্ধ হয়েছিল পুরো জাতি, সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, বিশেষ করে গুলির বিরুদ্ধে। আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, মানুষের বিরুদ্ধে, মানুষের উপরে যে নির্বিচারে গুলি চালানো হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তরুণদের উপরে যেভাবে গুলি চালালো, সেইটার বিরুদ্ধে মানুষ বলে আরও বেশি ঐক্যবদ্ধ হলো যে এটি আসলে কোনোভাবে হতে দেওয়া যায় না। সেটির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এখন ঐক্যে চিড় ধরছে কেন? দেখেন, এখন ঐক্যের তীর ধরছে এই কারণে যে প্রফেসর ইউনূস কিন্তু খুবই নরম এবং অত্যন্ত ভদ্র ও সহনশীল, তার সাথে স্নেহশীল। এবং আমাদের মতো একটা দেশে না একটা পয়েন্ট আসে যখন ইউ হ্যাভ টু বি টাফ,
এখন এই যে রাজনৈতিক দলগুলা মানে আসল উদ্দেশ্য বাদ দিয়ে, স্পেশালি এই যে ইম্পর্টেন্ট রাজনৈতিক দল আসল যে কার্যকারিতা, সেখানে তাদের এখন সাহায্য করা উচিত যে বিচার প্রক্রিয়াটা, অ্যারেস্ট হওয়াটা, ধরিয়ে দেওয়াটা, এবং আর অপরদিকে এই হারানো অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া এবং যথাযথভাবে পজিটিভলি চিন্তা করে। কিন্তু সেটা না করে তারা সারাক্ষণ খালি ইলেকশনের কথা বলে। আর আরেক দিকে এই সরকারের একটা দুর্বলতা হচ্ছে কি, দেখেন তাদের দায়িত্ব বন্টনের বেলায় আরও অবজেক্টিভ হতে হবে। যেমন একজন ব্যক্তিকে যোগাযোগ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, তারপরে আবার পেট্রোলিয়াম, খনিজ সব কিছু একজনকে দিয়ে দেওয়া হয়েছে, এবং এমন একজনকে দেওয়া হয়েছে যে যার পক্ষে হিউম্যানলি ইম্পসিবল এভাবে করা। এখন ধরেন পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এগুলো একজন দুইটাই তো ভাস্ট সেক্টর, খুবই ভাস্ট। আপনার যেমন পেট্রোলিয়াম, আমাদের এখন সমুদ্র নিচ থেকে গভীর সমুদ্রে গ্যাস আরোহণ করা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। সেখানে এই আগেকার সরকার পুরাপুরি একটা অন্যান্য মানে ব্যবসায়িক অন্যভাবে করেছে, যেটা খুবই ক্ষতিকর ছিল। সেক্ষেত্রে এখন বিশেষজ্ঞ রয়েছে, আমাদের বুয়েটের কয়েকজন অত্যন্ত স্বনামধন্য অধ্যাপক রয়েছে যারা আগে দায়িত্ব পালন করেছে, তাছাড়া ঢাকা ইউনিভার্সিটিও এরকম লোক। তাদেরকে আনা উচিত যে খনিজ সম্পদ এক্সপ্লয়েট করার ব্যাপারে তড়িৎ ব্যবহার। তারপর সেতু, এই বিভিন্ন মন্ত্রণালয়গুলো যোগ্য ব্যক্তির কাছে আবার পুনর্বন্টন করা উচিত, যাতে কাজে কনসেন্ট্রেট করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতের সাথে ডিল করার ব্যাপারে আমাদেরকে আরও কঠোর হতে হবে। এটা বারবার বলা হয়, আমি যেটা আমাদের এখন পররাষ্ট্রনীতি উপদেষ্টা, তিনি আমাকে কেন যেন তাকে মনে হয় যেন অনেকাংশেই ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ার জন্য অতি ব্যাকুল হয়ে গেছে। এতে কিন্তু আরও হিতে বিপরীত হবে। ভারত আমাদের এখন কোনোভাবেই কিন্তু জেনুইনলি হেল্প করবে না, বরং তাদের উদ্দেশ্য হবে যেভাবেই পারুক এই আগেকার সরকারের গ্রহণযোগ্যতাকে সামনে তুলে ধরা, সামনে নিয়ে আসা। এবং এই ব্যাপারে কিন্তু তারা নিজেরাই কিন্তু নতুন ট্যাকটিক্যাল করছে। যথাশীঘ্র এই ভারতীয় এখানে যে প্রজেক্ট যেগুলো আমাদের জন্য খুবই সেন্সিটিভ, যেমন এই যে রামপাল, বন্ধ করে দেওয়া উচিত। সামরিক বাহিনী দিয়ে পুরো জায়গাটা নিয়ন্ত্রণে নিয়ে আমরা চীনের সাথে বরং এখন অত্যন্ত জরুরি ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। সেখানে শুধু যে তাদের যে বড় রকমের ইনভেস্টমেন্ট সেটা যথেষ্ট নয়, সামরিক সহযোগিতা চীনের কাছ থেকে বাড়াতে হবে, নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে, এবং উত্তরবঙ্গে তিস্তা প্রজেক্টের দায়িত্ব চীনকে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমার মনে হয় আমন্ত্রণ করা উচিত। এজন্যে যে আমরা যত সময় ক্ষেপণ করছি আর ভারতের কাছে দাবি করছি, এতে কিন্তু ভারতই লাভজনক হচ্ছে। কারণ তারা কখনো আন্তর্জাতিক আইন মানবে না, নদী আইন মানবে না, এটা সুস্পষ্ট। এবং তারা তিস্তা নদীর যে ব্যারেজগুলো করেছে সেখান থেকে কখনো তারা সরে আসবে না। এবং এটার ব্যাপারে আমরা দাবি করব, চাপ দিব, এগুলো বলে লাভ নেই, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে সহজে কেউ নড়াতে পারে না। চীনের দিক থেকে তো আন্তরিকতা দেখছেন? চীনের দিক থেকে ডেফিনেটলি চীনের যে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে আগ্রহ নিয়ে দেখা করেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ইউনাইটেড নেশনসে, এবং তারা যেভাবে এই যে মেডিকেল টিম পাঠিয়ে দিয়েছে একটা হিউম্যানিটেরিয়ান নিয়ে, যেখানে ভারত সরাসরি ইনভলভ ছিল আমাদের মানুষকে হত্যা করার পেছনে, সেখানে চীন এসে আমাদের মেডিকেল টিম দিয়ে এটাও বলেছে যারা গুলি খেয়েছে, চোখে গুলি লেগেছে, তাদেরকে চীনে নিয়ে যাবে। চীনের মেডিকেল লিডার অ্যাম্বাসেডর বলেছে। এবং এটাই কিন্তু সিম্বলাইজ করে যে চায়না কতখানি এখন নতুনভাবে দেখছে। আমরা যত বেশি ভারতকে পরিহার করতে পারবো, ততই আমরা চীনের নৈকট্য, আস্থা এবং জেনুইন সহযোগিতা পাবো। এবং একবার যদি চীন আমাদের পাশে দাঁড়ায়, ভারতের কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই। আমি তো মনে করি যে এই যে অরুণাচল প্রদেশ, এটাকে চীন সাদার্ন তিব্বত বলে। হ্যাঁ, আমরাও চীনকে আস্থা দেওয়া উচিত যে আমরাও এই অরুণাচল না বলে আমরা এটাকে সাউথ তিব্বত বলবো। চীনের দাবিকে আমরা রেখে এটা যদি এই ধরনের পদক্ষেপ যদি আমরা নেই, যেখানে চায়না এই নর্থে ইন্ডিয়ান ল্যান্ডস যেগুলো সবই তো ব্রিটিশ আমলে জোর করে পেয়েছে ভারত, এগুলো তো চীনের অংশ ছিল। আমরা যদি বলি যে চীনের অংশকে আমরা রেসপেক্ট করব, তাহলে দেখা যাবে চীনের পুরা অ্যাটিটিউড কিন্তু আমাদের প্রতি অনেক বেশি। আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতি পরে ফিরছি অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের।
আবারও স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের সামনে নানা প্রশ্ন চ্যালেঞ্জ নিয়ে। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব কথা বলেছেন, এই যে জাতিসংঘ থেকে ফিরে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন শিগগিরই এবং দলগুলোর কাছে আমন্ত্রণপত্র যাচ্ছে। কতটা ইতিবাচকভাবে দেখেন বিষয়টি? আসলে কী কী বিষয় আলোচনায় আসতে পারে? না, এটা তো একটা বড় তাৎপর্যপূর্ণ বিষয় যে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘে এবং বিশ্ব মঞ্চে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি অনেক বড় মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এটা শুধুমাত্র প্রফেসর ইউনূসের ব্যক্তিত্বের কারণে এবং যে অর্থনৈতিক সংকটের কথা শহীদুজ্জামান বলছিলেন, এবং সেখান থেকে একটা নিশ্চিত অবস্থা। এমনকি আমার গৃহিণী স্ত্রীও বলে যে প্রফেসর ইউনূস আছে না, ওনার তো অনেক নাম কাম আছে, ওনাকে সবাই ভালোবাসায়, আমাদের টাকা পয়সার অসুবিধা হবে না। তাহলে আপনি বলছেন জনগণের বিশ্বাসটা অতটা গ্রথিত হয়েছে। তো এখন উনি হয়তো চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে যে মানে অবস্থাটা আছে সেটাকে আরও স্থিতিশীল করা, বা নির্বাচনের ম্যাপ বা রোড ম্যাপ যা চাচ্ছে রাজনৈতিক দলগুলো, হয়তো সেখানে উনি আরও সুনির্দিষ্ট কথা বলবেন। এবং সেই সাথে মানে মানুষ তো আসলে আস্থা এবং বিশ্বাস যখন পায় তখন সে আরও দৃঢ়তার সাথে, আরও কর্তৃত্বের সাথে কথা বলতে পারে। অর্থনৈতিকভাবে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, অভ্যন্তরীণভাবেও সে অর্থনৈতিক অবস্থার প্রভাব প্রতিপত্তি পড়বে। এবং আমরা শীঘ্রই লক্ষ্য করব যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা বা অতিমাত্রিক যে নির্বাচন যে বিষয়টি আছে সেটি হয়তো আর থাকবে না। জি, অনেক ধন্যবাদ ডক্টর শাহিদুজ্জামান। এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সংলাপে কী ধরনের প্রত্যাশা থাকছে আপনার? আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে যদি বলতেই হয় তাহলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনারা ধৈর্য ধরুন, এবং এখন থেকে যেসব যে প্রচারণা শুরু হয়েছে এবং যে ধরনের কথা শোনা যাচ্ছে যে অলরেডি সিট ভাগ বাটোয়ারা, পার্লামেন্টের সিট কেনা বেচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এরকম রিউমার শোনা যাচ্ছে। এবং এখন নাকি একটা নির্দিষ্ট দলের কিছু বাহিনী রয়েছে যারা অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এগুলো যেন একেবারে না হয় সেই বিষয়টাই আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্টভাবে বলে দিতে হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর একটা গোয়েন্দা বাহিনী, তারা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে যে বিশাল রয়েছে, আগেকার প্রভাবে অনেকেই এখন চাকরিচ্যুত হয়ে গেছে, তাদেরকে অনিবার্য অবশ্যই এখন চাকরিতে নেওয়া উচিত, যার ফলে একটা আস্থা আসবে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু বুঝবে যে কোনোভাবে যেন তারা সীমা লঙ্ঘন না করে। কারণ আমার মনে হয় যদি এখন এই সরকার রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যায়, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার দিকে বেশি মনোযোগ দেয়, তাহলে আসল কাজই কিন্তু পিছনে পড়ে যাবে। 18 মাস যে একটা বিষয় সামনে আসছে, 18 মাসের মধ্যে নির্বাচন, সেটা সম্ভব বলে মনে হয়? যদি এই 6টা কমিশন আন্তরিকভাবে কাজ করতে পারে, তারা যদি ইফেক্টিভলি তারা জমা দেয়, শুধু জমা দেয়া না, আমার মনে হয় এটা ব্যাপকভাবে আলোচনা করা উচিত। এইগুলো যারা দায়িত্বে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যোগ্য, এবং আমার মনে হয় না যে এই ভুল পথে যাচ্ছে। এর মধ্যে আরও বেশি কার্যক্ষমতা বাড়াতে হবে, বিভিন্ন আরও বিষয় যেগুলো যোগ করা হয়নি, যেমন এই যে অ্যাডমিনিস্ট্রেশনে আরও নতুন করে নিউট্রাল প্রচুর হাজার হাজার লোক রয়েছে, শিক্ষিত যুবক, তাদেরকে ইন্টিগ্রেট করা উচিত, কর্মসংস্থানের বিষয়ে রিপ্লেস করা উচিত যেসব লোক। এবং বলা হয় পার্শ্ববর্তী দেশের অনেক অনুচর কিন্তু ঢুকে পড়েছে অ্যাডমিনিস্ট্রেশনে, এদেরকে গ্র্যাজুয়ালি খুব কেয়ারফুলি এবং সময় নিয়েই কিন্তু এদেরকে পরিষ্কার করতে হবে। কাজেই কাজটা কিন্তু অত সোজা না, ধৈর্যের প্রয়োজন ও ফিল্টারিং প্রসেসের প্রয়োজন। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ বাহিনী আর সামরিক বাহিনীর মধ্যে প্রচুর একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। জি, শেষ করব ডক্টর আব্দুল লতিফ মাসুম, প্রশ্নের ঊর্ধ্বে কতদিন থাকতে পারবে এই সরকার জানতে চাই?
প্রত্যেকটি ক্ষেত্রেই ধারণ ক্ষমতার বিষয় আছে না। কারণ আমি একটা কন্টেইনারে যদি 5 কেজি পেঁয়াজ রাখেন, এখানে যদি 10 কেজি রাখতে যান, এখনই তো নানা রকম সমালোচনা শুরু হয়ে গেছে। তো এখন আমার মনে হয়েছে যে 2 বছর সময়সীমা একটু সহনশীল, 2 বছরের বেশি হলে অসুবিধা হবে। এবং প্রফেসর ইউনূস কিন্তু অসম্ভব রকমের কনফিডেন্স এনজয় করেন ফ্রম দ্য পাবলিক, এটি তাদের জন্য খুব বড় একটা ক্যাপিটাল। সুতরাং সেইটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। যেটি বলছিলাম, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডক্টর সাইদুজ্জামান, অধ্যাপক ডক্টর লতিফ মাসুম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে ইনসাইড পলিটিক্স। দেখা হবে অন্য সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।